আজকের পড়ার বিষয়টা হবে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। প্রথম প্রশ্ন, এবং এটার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো কি কি, সেই কন্ডিশনগুলো আমরা একটু দেখব। পরবর্তীতে এটার পরে আমরা হয়তো আরেকটা অধিবেশন শুরু করব, সেই অধিবেশনে আরেকটা নতুন বিষয় শুরু করব তোমাদের এই অধ্যায়ের উপর। আহ ইতোপূর্বে আমরা যেটা পড়ে আসলাম সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম নিষ্কাশন। এই অধিক সক্রিয় ধাতুগুলোর মধ্যে আমরা আসলে আহ সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম, এখন অনুরূপভাবে কিন্তু পটাশিয়াম, পরে হচ্ছে সাউন্ড অফ সাদা, একটু অফ করে নাও। হ্যাঁ, তো এই জায়গায় আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার নেই, কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হলো। কিন্তু অ্যালুমিনিয়ামটা একটু ব্যতিক্রম, কারণ এটা আমরা ওই ডাউন মেথডের আলোকে নয়, একটু ভিন্নতার মধ্যে রয়েছে, সেটা দেখি একটু কি হচ্ছে। প্রশ্ন হলো, তোমরা বোর্ডে যদি না দেখতে পারো তাহলে বলবো, আমরা এই করে নিব। অ্যালুমিনা Al2O3, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমরা কিভাবে অ্যালুমিনিয়াম ধাতুটা নিষ্কাশন করব, তার পদ্ধতিটা কি। তো ফার্স্টে আমাদের এটা সম্পর্কে একটু বাহ্যিক বৈশিষ্ট্য জেনে নেই। এটার গলনাঙ্ক হচ্ছে 250, অর্থাৎ 2050, যেটা 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অবভিয়াসলি এটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়বহুল তাপমাত্রা। আর এই তাপমাত্রাটাকে হ্রাস করার জন্য একটা মিশ্রণ করা হয়, সেটা হচ্ছে মানে এটাকে ক্যালসিয়াম ফ্লোরাইড, যেটার নাম হচ্ছে ফ্লোসফার, অ্যান্ড ক্রায়োলাইট সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। সংকেতগুলো একটু লিখে দিচ্ছি। সোডিয়াম NaTeAl F6, এটা যুক্ত করা হয়। আর ফ্লোসফারের কথা তোমাদের এখানে বলা হয়নি, আর CF2। অরিজিনালি এই দুটাই আমরা অফলাইন ক্লাসে এটা বলছি, এরপর আমি এটা স্মরণ করে দিচ্ছি। অর্থাৎ আমরা যদি অ্যালুমিনার সাথে এটা যুক্ত করি, অ্যালুমিনার সাথে আমরা যদি এটা যুক্ত করি, তখন অ্যালুমিনার যে গলনাঙ্কটা এখানে আছে 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কমে আসবে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রায় কিন্তু শিল্প প্রতিষ্ঠানের জন্য এটা লাভজনক বলে ধরা হচ্ছে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট হলো, কেন আমরা এই ক্রায়োলাইট যুক্ত করি, এটা তোমাদের দলীয় কাজের মধ্যে। পরে আসতেছি আমরা আরেকটা পয়েন্ট, এই জায়গায় তড়িৎ বিশ্লেষণটা আমরা কেন করব। এটা আগেও বলছি, তড়িৎ বিশ্লেষণটা এই কারণেই হয়, কার্বন বিজারণ পদ্ধতিতে এটা সম্ভব হয় না। সম্ভব যদিও করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে পূর্বের অবস্থায় ফিরে আসে। এটা আমাদের পূর্বের ক্লাসে ছিল। তাহলে আমরা এখন এটাকে পদ্ধতিটা একটু দেখি। আর তোমরাও মেইন বই যেহেতু চিত্র দেওয়া আছে, তাহলে আমার সাথে একটু ম্যাচ করে নিবা। শুরু করতে যাচ্ছি একটা ট্যাঙ্কি থাকে, যেটাকে আসলে পাত্রটা, এই পাত্রের, এটা হচ্ছে আসলে জিঙ্কের একটি পাত্র। এই পাত্রটার অভ্যন্তরে বা ভিতরের দিকে একটা প্রলেপ দেওয়া হয়। প্রলেপটা হচ্ছে মূলত কার্বনের। অর্থাৎ আমরা যদি এখান থেকে কি করি, একটা কার্বনের একটা প্রলেপ দিই, ভিতরের দিক দিকে একটু মোটা করে দিচ্ছি, হ্যাঁ মোটা করে দিচ্ছি, একটু প্রসেসটা একটু বুঝে নিবেন। হ্যাঁ, ভিতরের দিক দিয়ে। আর পরে একটা সার্কিট তৈরি করবো, এখানে একটা রাস্তা থাকবে, অ্যালুমিনিয়ামটা, গলিত অ্যালুমিনিয়ামটা চলে আসার জন্য একটা পাত্র থাকবে। আর এই পাত্রটার এই জায়গায় আমরা একটা কি নিব, ব্যবস্থা করতে যাচ্ছি। এটাকে সার্কিট তৈরি করার আগে কয়েকটা কার্বন দণ্ড থাকবে, কয়েকটা, তোমাদের বই দুইটা দেওয়া আছে মনে হয়, 3টে 4টা 5টা 6টা নিচ্ছি, একাধিক কেন একাধিক নেওয়া হয় তাও আমি ব্যাখ্যা করতে যাচ্ছি। এই জায়গায় একটা তারের সাথে সংযুক্ত করা হবে, এই ধরনের একটা তার নিয়ে এখানে আবেগ এরকম দিলাম,
এটা লম্বা করে দেওয়ার মানে হচ্ছে কি এটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে। যেহেতু এটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে, সুতরাং এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড, অতএব এটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকার কারণেই দ্রবণের ঋণাত্মক আয়নগুলোকে সে আকর্ষণ করবে। অপরদিকে এই যে কার্বন দণ্ডটা, অর্থাৎ এই জিঙ্কের পাত্রটার বা ট্যাঙ্কিটার ভিতর দিক দিয়ে যে একটা প্রলেপ দেওয়া হয়েছে কার্বনের, এই কার্বনটা অ্যাকচুয়ালি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকার কারণে এটাকে আমরা বলবো সার্কিটের মধ্যে ছোট থাকবে, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড এবং ক্যাথোড আমরা পেয়ে গেছি। এখানে একটা সলিউশন থাকবে, এটা হচ্ছে মূলত অ্যালুমিনা Al2O3 প্লাস ক্রায়োলাইট Na3 LF6। এই সলিউশনটা এখানে মিশ্রিত করা হয়েছে। দুধের স্বরের মতো উপর দিকে একটা মানে স্তর পড়বে, সেটাই হচ্ছে কি অ্যালুমিনা ও সোডিয়াম হেক্সাক্লোরাইডের একটা প্রলেপ করবে। আর আমরা জানি গলিত যে অ্যালুমিনিয়াম ধাতুটা বা মুক্ত অ্যালুমিনিয়াম ধাতুটা, এটা ওই দ্রবণের সলিউশন অপেক্ষা একটু ভারী ডেনসিটিটা, তাই সে নিচের দিকে গিয়ে জমতে থাকবে। এই তাহলে গলিত অ্যালুমিনিয়ামের রাস্তা কিন্তু এখান থেকে দেওয়া আছে, সস্তা একটা রাস্তা, আরামসে এখানে গিয়ে পাত্রে জমা হবে। এখন আমাদের এখানে প্রশ্ন থাকে যে আসলে আমরা সারা জীবন দেখে এলাম, তোমরা তো আবার মনে মনে চিন্তা করো যে স্যার আমরা তো সারা জীবন, কিন্তু সারা জীবন তো শুরু হয় না মাত্র। এটা কিন্তু শুদ্ধ করে বলতে গেলে তোমরা বলতে পারো স্যার আমাদের শুরু জীবন তো দেখে আসলাম যে অ্যানোড ক্যাথোডের মধ্যে দুইটা তড়িৎদ্বার থাকে, তারপরে দেখা যাচ্ছে অ্যানোডেই কেন তিনটা বা পাঁচটা বা ছয়টা নিলেন। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে কল্পনা করো, একটু কল্পনা করলে তো টাকা লাগে না। এই ধরো আমি এটার সাথে কি করলাম, এই যে এরকম কয়েকটা কার্বন দণ্ড নিলাম, এটাও কার্বন দণ্ড, এটাও কার্বন দণ্ড, এটাও কার্বন দণ্ড। নেওয়ার সময় একটা একটু বেশি ক্ষয় হয়ে গেল, ধরো এটার ক্ষয় হয়ে গেছে, এটা যখন সরিয়ে ফেলেছি বাকি দুইটা কিন্তু রয়ে গেছে, বিক্রিয়াটা কিন্তু কন্টিনিউ চলমান থাকবে। এখন সরিয়ে ফেলেছি মানে কি, এখানে আবার একটা নতুন আইনে দেওয়া হবে। ধরো আমি আর একটা নতুন এনে দিয়েছি, এই দিলাম। দেওয়ার পরের কাহিনীতে কি, এখন ধরি এইটা কয় হয়ে গেল, এটাকে সরিয়ে আরেকটা নতুন আনবো, আরেকটা নতুন এনে দিচ্ছি, এই ধরো আরেকটা নতুন এনে দিলাম। এইভাবে দেখা যাচ্ছে বিক্রিয়াটাকে কন্টিনিউ চলমান রাখার জন্য আমরা একাধিক তড়িৎদ্বার দিয়ে থাকি। একাধিক তড়িৎদ্বার কোথায়, যে অ্যানোডে একাধিক নিচ্ছি, কারণ অ্যানোডেই ক্ষয় হয়। আমরা সবাই জানি অ্যানোডে হয় ক্ষয় আর ক্যাথোডে হয় কি তার অবশিষ্ট যা রয়, এটাই আর কি মূলত। এই হিসেবে আমরা এটার বর্ণনাটি যদি একটু বলে আসি, একটা জিঙ্কের পাত্র নেই, জিঙ্কের পাত্রটার ভিতর দিকে একটা কার্বনের প্রলেপ বা স্তর দেয়া থাকে, এই স্তরটার সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করা হয় এবং এই দ্রবণের মধ্যে একটি অ্যানোড নেওয়া হয়, যেটার মধ্যে একাধিক তড়িৎদ্বার আমরা প্রবেশ করে থাকি। অপরদিকে আমরা দ্রবণটা যেটা নিব, দ্রবণটা হচ্ছে অ্যালুমিনার সাথে একটা মিশ্রণ যুক্ত করি, সেটা হচ্ছে কি মূলত ক্রায়োলাইট ফ্লোসপার। তাপমাত্রাটা কি মূলত অ্যালুমিনার গলনাঙ্কটা হ্রাস করার জন্য, অ্যালুমিনার গলনাঙ্ক থাকে 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই এই তাপমাত্রাটাকে শিল্প প্রতিষ্ঠানের জন্য অলাভজনক তাপমাত্রাটাকে লাভজনক তাপমাত্রা করার জন্যই আমরা একটা মিশ্রণ তৈরি করে থাকি। সেই মিশ্রণটাই হচ্ছে আমরা বলবো অ্যালুমিনা আর সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট অর ক্রায়োলাইট যুক্ত করলে তাপমাত্রাটা একটা লাভজনক তাপমাত্রায় চলে আসে। এখন এত সময় পরে আমরা চলে আসতেছি সরাসরি এতে বিয়োজন বিক্রিয়া। আমি আবার বলতেছি বিয়োজন বিক্রিয়া, বিযোজন লেখা বিয়োজন, Al2 অ্যালুমিনা
Al2O3, এটা হচ্ছে কি অ্যালুমিনার। এইটাকে আমরা বিয়োজন বিক্রিয়ার জন্য কি করব, অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস O2 মাইনাস। একটা বিষয় বলি, আপডেট ভার্সন কিন্তু আমরা লিখতেছি, ওল্ড ভার্সনটা ছিল এরকম Al প্লাস 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 এরকম। আমরা এটাকে কি করি, প্লাস 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 না দিয়ে 3 প্লাস, অনুরূপভাবে O মাইনাস মাইনাস এরকম, এটাকে আমরা 2 মাইনাস লিখি। তাহলে এই ছিল বিয়োজন বিক্রিয়া। কার বিয়োজন? অ্যালুমিনার বিয়োজন। এই জায়গায় দেখলাম অ্যানোডে কোনটা যাবে, ক্যাথোডে কোনটা যাবে। এর আগে আমরা একটু সমতা করি, কারণ আমাদের সবার রয়েছে ক্ষমতা, যাতে সমস্যাটা হবে না। আর এই সমতার করতে গিয়ে এখানে অ্যালুমিনিয়াম 2টা, তাই নিলাম 2, অক্সিজেন 3টা, তাই নিলাম 3। তো ব্যাপারটা কি, সেটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া, সংক্ষিপ্ত লিখতেছি। অ্যানোডে জারণ ঘটে। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। এই জায়গায় যদি আমরা দেখি অ্যানোডে যাবে কি, অ্যানোডে অ্যানায়ন যাবে, ক্যাথোডে যাবে কি, ক্যাটায়ন যাবে। অ্যানায়ন কোনটা আছে, অক্সিজেনের আয়ন। এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটা বিষয় মনে রাখবো আমরা সব সময়, তার চার্জ যুক্ত যাবে, চার্জ মুক্ত পাবে। এগেইন চার্জ যুক্ত যাবে, তুমি চার্জ যুক্ত পাবে। সেটা কেমন হয়, O2 মাইনাস। তাহলে তুমি পাবে কি, O। তাহলে এখানে O2 মাইনাস মানে যেখানে ইলেকট্রন হচ্ছে 2 মাইনাস, আমরা ইলেকট্রন মাইনাসও করব 2টা। যদি প্লাস 2 থাকতো তাহলে প্লাস 2টা করতাম, 3টা প্লাস থাকলে 3টা ইলেকট্রন প্লাস করতাম। এই জায়গায় আমরা যদি বলি 2 মাইনাস মানে 2 ইলেকট্রন মাইনাস করলাম, অর্থাৎ এই অক্সিজেনে 2টি ইলেকট্রন এক্সট্রা আছে, এই কারণে সে চার্জিত হয়েছে। এই অতিরিক্ত বা এক্সট্রা ইলেকট্রনটাকে যদি আমরা ছেড়ে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে ওই পরমাণুটাকে পেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, পরমাণু পেয়ে গেলাম। তুমি একবার চিন্তা করো, এই দ্রবণের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3 প্লাস অংশটা ব্যাটারির কোন, মানে এই যে অংশটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে কার্বন দণ্ডটা, এই কার্বন দণ্ড এসে আসবে, কারণ এটা ঋণাত্মক থাকার কারণে নেগেটিভ, ফলে সে পজিটিভ চার্জ যুক্ত আর ক্যাটায়নটা এখানে আসবে। অপরদিকে দ্রবণের যে অক্সাইড আয়নটা, অক্সিজেনের অ্যানায়ন যেটাকে আমরা বলি, এ কিন্তু ঋণাত্মক হওয়ার কারণে এই তড়িৎদ্বারটিতে আসবে, কারণ এটা যথেষ্ট পরিমাণ ধনাত্মক চার্জযুক্ত। অর্থাৎ এই অক্সিজেন পরমাণুটার অতিরিক্ত ইলেকট্রনগুলো দেওয়ার জন্য সে মানে দেউলিয়া হয়ে যাচ্ছে, তাই এর পাশে গিয়ে তারে দিয়ে দিই 2টা ইলেকট্রন, আর এটা ইলেকট্রনটা নিয়ে নেই। দেয়ার নেয়ার খেলাই হচ্ছে জারণ বিজারণ। তো এই জায়গায় আমরা দেখলাম অক্সিজেনের 2টি ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে মুক্ত পরমাণু হলো। এরা পরমাণু থাকে না, এরা অণু হয়। এই অণু হতে গেলে আমরা কি করব, এটাকে আমি লিখতে পারি O প্লাস O ইজ ইকুয়াল টু O2, কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন জানি মনে হয়, কেমন জানি মানে O প্লাস O ইজ ইকুয়াল টু O2 দেখতেও কেমন একটা বিশ্রী মনে হয়। কি রে, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কিভাবে হিরো, হ্যাঁ? এই যে কারণে আমরা একটা কাজ করি, উভয় পক্ষে মানে এখানে এখানে আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে 2, 2 দুগুণে 4, আর এটা হচ্ছে 2। অর্থাৎ 2টি অক্সিজেন পরমাণু 4টা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন অণু হয়, আর এই অণুটা এটার পাশে যাবে, ফলে কার্বন দণ্ডের কাছে গিয়ে সে আংশিক দহন বিক্রিয়া হবে, যেটাকে কার্বন মনোক্সাইড, পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে যায়। এটা আমরা লিখতে যাচ্ছি না। যাই ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে মানে ক্যাটায়ন যাবে। তাহলে ক্যাটায়ন কোন কে, যে ক্যাটায়ন হিসেবে বিবেচিত অ্যালুমিনিয়াম আয়ন। তো অ্যালুমিনিয়াম আয়নটা Al3+, ওই যে নিয়মটা 3+ মানে 3টে ইলেকট্রন আমি কি করব, যোগ করব, যেখানে প্লাস এখানে ইলেকট্রন প্লাস। জাস্ট আয়নের ক্ষেত্রে নিরপেক্ষ করার কন্ডিশনটা হচ্ছে, যদি চার্জ যুক্ত পরমাণুটা দেখো যে পজিটিভ চার্জ যুক্ত অর ক্যাটায়ন, তার মানে ইলেকট্রনও প্লাস করবা। যদি নেগেটিভ চার্জ যুক্ত হয়, তার মানে ইলেকট্রনটা নেগেটিভ করে দিলে মাইনাস করলে মিলে যাবে। অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ইলেকট্রন ইজ ইকুয়াল টু মুক্ত অ্যালুমিনিয়াম। এখন আমরা কি পাইলাম, যে
দেখা যাচ্ছে অ্যানোডে উৎপন্ন হচ্ছে অক্সিজেন, ক্যাথোডে উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামটাকে পরবর্তীতে আমরা বিশুদ্ধ বা বিশোধন করে থাকি। হ্যাঁ, এই ছিল অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন পদ্ধতি। কোথায় থেকে? অ্যালুমিনা থেকে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আবার একটু দ্রুত গতিতে বলে দিচ্ছি। আমরা অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য মূলত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যাপ্লাই করে থাকি। এই ক্ষেত্রে অ্যালুমিনার গলনাঙ্ক হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা শিল্প প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়বহুল তাপমাত্রা। এই ব্যয়বহুল তাপমাত্রাটাকে অর্থাৎ অলাভজনক তাপমাত্রাটাকে লাভজনক তাপমাত্রায় করার জন্য এই অ্যালুমিনার সাথে অর্থাৎ ওই কি বলি এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ক্রায়োলাইট যুক্ত করা হয়। তখন তার ওই 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে সেটা হ্রাস পেয়ে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে। অতঃপর এই মিশ্রণটাকে একটি জিঙ্কের পাত্রের ভিতর দিকে কার্বনের স্তর দেয়া বিশিষ্ট পাত্রটাতে আমরা একাধিক কার্বন দণ্ড বিশিষ্ট একটি অ্যানোড এবং জিঙ্কের পাত্রের ভিতর দিকে যে প্রলেপ থাকে সেই প্রলেপটাকে ক্যাথোড হিসেবে বিবেচনা করে বিদ্যুৎ দেয়া হয় বা বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়। যখন বৈদ্যুতিক মানে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়া হয় অথবা বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়, তখন দেখা যায় দ্রবণের ক্যাটায়নটা অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত আয়নটা ক্যাথোডকে আকর্ষণ করে, অ্যানায়ন অক্সাইড আয়নটা অ্যানোডকে আকর্ষণ করে। অক্সাইড আয়নটা অ্যানোডে গিয়ে দুটি ওই অক্সাইড আয়ন 4টা ইলেকট্রন ত্যাগ করে সে অক্সিজেন গ্যাসে পরিণত হয়। অপরদিকে যা ক্যাটায়ন যেটা রয় তার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন। সে কি করে 3টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে হয়ে যায় অ্যালুমিনিয়াম মুক্ত ধাতু। যেটা এই অ্যালুমিনিয়াম ধাতুটা এই মিশ্রণের গলনাঙ্ক মানে যে গলিত যে সলিউশনটা আছে তার চেয়ে বেশি ডেনসিটি থাকার কারণে নিচের দিকে আসে। অতঃপর এই গলিত অ্যালুমিনিয়ামটা নির্গমন পথে বেরিয়ে আসে। আর এই প্রসেসটাই হচ্ছে মূলত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের প্রসেস। ব্যাপারটা মনে রাখবা, তোমাদের এই অধ্যায়ের উপর 2টা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। তার মধ্যে একটা হচ্ছে অধাতু আর একটা হচ্ছে ধাতু। ধাতুর মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে হচ্ছে অধাতুর জন্য সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন। বাকিগুলো মানে স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো। যাই হোক, তোমরা এটা বুঝতে পারছো কিনা সেটা আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করবো। একজন একজন করে আসছে। আমরা এখন যেটা দেখব, অবিশুদ্ধ জিঙ্ক থেকে বিশুদ্ধ জিঙ্ক পাওয়ার বা এটাকে পাওয়ার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা কি। এটা প্রশ্নটাই বা কেমন করে থাকবে, তোমাকে এভাবে বলতে পারে, মিস্টার মদন এর একটি ইন্ডাস্ট্রির নাম হচ্ছে বাদন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই ইন্ডাস্ট্রিতে কি করা হয়, অবিশুদ্ধ জিঙ্ক থেকে বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায়। সেটার প্রসেস নিম্নে দেয়া হলো, আমি একটু দেখাচ্ছি, এরপরে আমি এটাকে পড়িয়ে নিব। এই ধরো একটা বেকার দেয়া হলো, এই হচ্ছে একটা তড়িৎদ্বার আর এই হচ্ছে একটা তড়িৎদ্বার। অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি, জিঙ্ক যে ধাতুটা বিশোধন বা যেই ধাতুটাকে আমরা বিশুদ্ধ ধাতু পাওয়ার কাজ করতে যাব, সেই ধাতুর একটা লবণ নিতে হবে। সেটা ক্লোরাইড হোক, সালফেট হোক, নাইট্রেট হোক, যাই হোক না কেন সেই ধাতুর হতে হবে। তাহলে আমি জিঙ্ক নিচ্ছি, সুতরাং জ্যাটেন SO4 একটি সল্ট। তুমি কপার নিবা বিশুদ্ধ করার জন্য, কপার সালফেট হবে। আর আমরা সবাই জানি যে অ্যানোডে হয় ক্ষয়, পূর্বেও আমি বলে এসেছি অ্যানোডে কি হয়, ক্ষয়, আর অবশিষ্ট যা রয় তা গিয়ে ক্যাথোডে যুক্ত হয়। তার মানে যেটা ক্ষয় হবে সেটা অবিশুদ্ধ হবে। এই অবিশুদ্ধটা থেকে গিয়ে আমার উদ্দেশ্যটা কি, বিশুদ্ধ পাওয়ার, মানে বিশুদ্ধ পাওয়ার না, আসলে বিশুদ্ধ পাওয়ার জন্য মানে গ্যাস যেটাকে বলা হচ্ছে। তাই এইটা আমি নিব অবিশুদ্ধ, লিখবো কি অবিশুদ্ধ।
কি নিব? জেটেন। মনে রাখবা বিশুদ্ধ জিঙ্ক আর অবিশুদ্ধ জিঙ্ক সংকেত কিন্তু একটাই। যেমন বিশুদ্ধ পানি আর অবিশুদ্ধ পানি। এখন যদি বলি সিঙ্গাপুর থেকে আমি এক গ্লাস পানি আনলাম, আর এখানে কি মালদ্বীপ থেকে বা মায়ানমার থেকে এক গ্লাস পানি আনলাম, দুই পানির সংকেত কি? ইয়া H2O। কি হবে? H2O। নাম কি? ডাইহাইড্রোজেন মনোক্সাইড। উৎস যাই হোক না কেন সংকেত কিন্তু একটাই। তাহলে অবিশুদ্ধ জিঙ্ক বিশুদ্ধ জিঙ্কটাকে পরিষ্কার করে বোঝার জন্য বাংলায় লিখে দিব। এটা হচ্ছে কি? বিশুদ্ধ জিঙ্ক। এখন একটা বিষয় হচ্ছে দুইটাকে কেন আমি মোটা দিব? নো, ফয়লা এটা থাকবে মোটা, ভেঙে 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 এটার উপরে একটা আস্তরণ পড়বে। তাই এটাকে কি করব? স্বাস্থ্য মন্ত্রী বানাই দিব। আচ্ছা, ধরো ফার্স্টের অংশটাকে একটু মোটু করে দিলাম, এটা মোটু পাত্র বানাই দিব। হ্যাঁ, টিং 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 ভেঙে গেছে, দ্রবণে চলে যাচ্ছে। আর এটার উপর চিকন ছিল, চিকনালি, বাট তার উপরে একটি আস্তরণ পড়ে যাচ্ছে। উনিকে এটা হ্রাস হচ্ছে, তার বৃদ্ধি পাচ্ছে। আর এখানে আমরা কি করব? একটা ব্যাটারির সাথে পজিটিভ অংশ সাংকেতিক চিহ্ন দিলেই বুঝতে হবে যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। যখন এরকম লম্বা করে একটা টান দিবে তখন বুঝতে হবে যে এটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। যখন একটা ছোট করে টানতে হবে তখন বুঝতে হবে এটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে। সুতরাং যেটা লম্বা এইটাই হবে অ্যানোড, এটা অ্যানোড। তখন আমাদের এটা লিখা লাগে না যেটা হচ্ছে অ্যানোড আর এটা ক্যাথোড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে একটা লবণ নিলাম জিঙ্ক সালফেট, আর একটা তড়িৎদ্বার নিলাম, সেই তড়িৎদ্বারটা হচ্ছে কি অবিশুদ্ধ জিঙ্কের একটা তড়িৎদ্বার। আর এইদিকে একটা তড়িৎদ্বার যেটা নেওয়া হয়েছে এটা বিশুদ্ধ, আর এখানে গিয়ে এটা ক্ষয় হয়ে এটার উপর আস্তে আস্তে প্রলেপ করবে। চলো এটা বিক্রিয়াগুলো আমরা কিভাবে লিখব। এই জায়গায় অ্যানোডের বিক্রিয়া, এটা কিন্তু ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে তড়িৎদ্বারের লীলা খেলা। আসলে একটা মোটা আর একটা খাটো বা চিকনালি, যাই হোক না কেন, একটা লস, একটা হচ্ছে কি মানে বৃদ্ধিপ্রাপ্ত। অ্যানোডে জারণ ঘটে, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, তার মানে তার কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। অ্যানোডে বিক্রিয়া কি হবে? অবিশুদ্ধ জিঙ্ক, তার সংকেত তো একটাই, জ্যাটেন। সে ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে কি হয়ে যাবে? Zn2+। আমরা জানি যে চার্জ জিত আয়নের সাথে ইলেকট্রন লেখা বেটার। আচ্ছা, তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, জিঙ্ক থেকে সে Zn2+ হবে, +2 ইলেকট্রন রবে, নো প্রবলেম। দেখলাম এই দ্রবণে এসে জিঙ্ক আয়ন আছে, সাথে কি আছে? সালফেট আছে। এই দ্রবণটার মধ্যে অ্যাকচুয়ালি দ্রবণের জিঙ্ক আয়নের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আর এইটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকার কারণে এই আয়নগুলোকে বলতেছে আও বাতিজা আও। সে আস্তে আস্তে যাবে, গিয়ে কি হয়ে যাবে? চার্জ মুক্ত হবে এবং তার পাশে গিয়ে যুক্ত হবে। তেমনটা হচ্ছে কি ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়াটা কি? ওই জিঙ্ক আয়নটা Zn2+, সে দুটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ এখানে গিয়ে, কারণ এত ইলেকট্রনের সাগর, বলছে নাও নাও, সে বলতেছে দাও, Zn2 থেকে সে কি ওইগুলো মুক্ত। এখন বলতে পারো ও স্যার জিঙ্ক নিলেন জিঙ্ক পেলেন, ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনাটা তো ওই জায়গায়, এটা ছিল অবিশুদ্ধ, এটা ছিল বিশুদ্ধ। আমরা কি করলাম? অবিশুদ্ধ জিঙ্ক থেকে বিশুদ্ধ জিঙ্ক পাইলাম। এই প্রক্রিয়ায় 99.99% জিঙ্ক বিশুদ্ধ করা যায়। সেম প্রসেসে আমরা কপারকে বিশুদ্ধ করতে পারি। স্টুডেন্টস, নাও একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে যদি ভুল করে, কারণ আমি তো ভুল করতে পারি, আমি তো ভুল করতেই পারি, আমি তো ভুল করে যদি কি করি, তড়িৎ সংযোগটা উল্টা করে লাগাই দিই ব্যাটারির সাথে, তাহলে ওই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিশোধন প্রক্রিয়াটির কি প্রভাব ফেলবে? প্রশ্নটা একটু লিখো। লেখো, যদি ভুল করে তড়িৎ সংযোগটি উল্টো করে লাগানো হয়।
এই চিত্রটা দিয়ে লিখবেন, যদি ভুল করে তড়িৎ সংযোগটি উল্টো করে লাগানো হয় তাহলে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে উল্লেখিত প্রক্রিয়ার কি প্রভাব ফেলবে? উল্লেখিত প্রক্রিয়ায় কি প্রভাব ফেলবে? হ্যাঁ, কারো প্রশ্ন আছে কি এটার উপর? জিজ্ঞেস করে আসি। ইয়ে বলো সুকল্প, তুমি বলো এটার কি প্রভাবটা কি হইব আসলে? কুইক। স্যার এখান থেকে যে বিশুদ্ধ জিঙ্ক যেগুলো আছে ওগুলা স্যার আবার অবিশুদ্ধর সাথে মিশে যাবে, মানে তখন তো অবিশুদ্ধ যেটা ওইটা ক্যাথোড হয়ে যাবে, তাই বিশুদ্ধ যেটা ওইটা অ্যানোড থাকবে, তাই ওখান থেকে জিঙ্কের যে গুড, পরমাণুগুলো। গুড ডিসিশন। আসলে এরকম হবে না যে অনেকে মনে মনে ভাবতে পারে উল্টো করে লাগাইলে মনে হয় আগুন লেগে যাবে। এটা তো আগুনের খেলা না। জাস্ট আমি যেটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, এটা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, তাহলে ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে, এটা তো অবিশুদ্ধই আছে আর এটা বিশুদ্ধ আছে। এই জায়গায় শুধু আগে ছিল কি অবিশুদ্ধ জিঙ্ক, এখন হয়ে যাবে এটা বিশুদ্ধ জিঙ্ক, আর এটা কি হবে? অবিশুদ্ধ জিঙ্ক। তার মানে ঘটনাটা কি? যদি তড়িৎ সংযোগটা উল্টো করে দেয়া হয় তাহলে বিশুদ্ধ জিঙ্কটা অবিশুদ্ধ জিঙ্কে পরিণত হয়ে যাবে। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের যে উদ্দেশ্যটা আসলে বা যে উদ্দেশ্যে সে ওই প্রক্রিয়াটা করতে যাচ্ছিল সেই উদ্দেশ্যটাই আসলে ব্যাহত হবে, ইন্ডাস্ট্রির লস হবে, সারা জীবনেই কি হয়ে যাবে সে এক্সট্রা বললাম না, বাকিটা বুঝে দিবে। তাহলে আমরা বলতে পারি যদি ভুল করেই হোক বা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সে যদি তড়িৎ সংযোগটা উল্টো করে নেওয়া হয়, অবিশুদ্ধ জিঙ্ক তখন কি হয়ে যাবে? ক্যাথোড হবে এবং বিশুদ্ধ জিঙ্ক অ্যানোড হবে। আর আমরা জানি অ্যানোডে হয় ক্ষয়, অর্থাৎ অবিশুদ্ধ জিঙ্কটা যেখানে হয়তো ছিল বিশুদ্ধ সেখানে হবে বিশুদ্ধ জিঙ্ক অবিশুদ্ধ জিঙ্কে পরিণত হবে, অর্থাৎ মূল উদ্দেশ্যটাই ব্যাহত হবে। আমাদের এই ছিল একটা প্রশ্ন, আর সেই আনসারটা তোমরা লিখে চিত্র সহকারে আমার কাছে পাঠিয়ে দিতে হবে। তোমাদের আশা করি মেইন বইয়ের 246 পেজে যে দেয়া আছে কপার বিশুদ্ধকরণ অনুরূপ প্রক্রিয়া, শুধুমাত্র জিঙ্কের জায়গায় কপার লিখবে, যেহেতু এটা মেইন বইয়ে